Hello, my dear students. Myself, Dr. Madhusri Das Sharma, Assistant Professor of Chemistry in this college, welcome you once again in your Environmental Science class. Today, our topic of discussion is climate change and global warming. For better understanding, I will deliver my lecture in both English and Bengali. Now, let's start the topic. ফার্স্টে আমরা দুটো টার্ম সম্পর্কে জানব, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। বাংলায় বললে আবহাওয়া ও জলবায়ু। অ্যাপারেন্টলি দিস টু টার্মস আর সিমিলার, বাট উইথ রেসপেক্ট টু স্পেস অ্যান্ড টাইম স্কেল দে আর ব্রডলি ডিফারেন্ট। Weather is the atmospheric condition that occurs locally over a short period of time, from minutes to hours or days. For example, rain, snow, clouds, winds, thunderstorm, etc. যেমন কোনো একদিন এই নিউ ব্যারাকপুরের সকালবেলা রৌদ্রোজ্জ্বল সকাল, ভালোই গরম, ব্রাইট সান, হট ওয়েদার, কিন্তু বিকালেই দেখা গেল যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সকাল এবং বিকাল এই কয়েক ঘন্টার ব্যবধানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে নিউ ব্যারাকপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কাছেই অবস্থিত কলকাতায় কোনো বৃষ্টিপাত নেই। সুতরাং আমরা বলতে পারি যে কলকাতা এবং নিউ ব্যারাকপুরের পার্টিকুলার ওই টাইমের জন্য দুটো জায়গার ওয়েদারটা ডিফারেন্ট। আবার ক্লাইমেট বা জলবায়ু বলতে আমরা বুঝি যে দেখো, ক্লাইমেট রেফার্স টু দ্য লং টার্ম রিজিওনাল অর ইভেন গ্লোবাল অ্যাভারেজ অফ টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড রেনফল প্যাটার্নস ওভার দ্য সিজনস, ইয়ার্স অর ডিকেডস। যেমন শীতকালে কলকাতার অ্যাভারেজ টেম্পারেচার থাকে 12 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এখন প্রত্যেক দিনই কি সেটা থাকে? কোনো দিন শীতকালে কলকাতার টেম্পারেচার নেমে যায় 10 ডিগ্রিতে, আবার কোনো দিন সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি পায়। তাহলে এই যে বলছে যে 12 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা কিভাবে প্রেডিক্ট করছে? অ্যাকচুয়ালি যারা আবহাওয়াবিদ তারা কি করছেন, তারা বহু বছর ধরে শীতকালে টেম্পারেচার মেপেছেন এবং এর একটা অ্যাভারেজ করা হচ্ছে। সেই অ্যাভারেজটাই বলা হচ্ছে 12 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আবার জেনারেলি শীতকালে আমাদের কলকাতায় কোনো রকম বৃষ্টিপাত হয় না, কিন্তু কোনো দিনই কি শীতকালে বৃষ্টিপাত হয় না? সেটা তো নয়। তাহলে এই বহু বছরের অ্যাভারেজ, সেটা হচ্ছে ক্লাইমেট। রিসেন্টলি climate change is a most commonly used term, and it is referred to describe the total changes in the Earth's climate. In the beginning of 19th century, due to rapid industrialization and rapid urbanization, the concentration of carbon dioxide is gradually increased. Pre-industrial period অর্থাৎ 19th সেঞ্চুরির শুরুর দিকে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 280 ppm, 280 ppm, যেখানে 2020 সালের শুরুতে সেই মাত্রা দাঁড়িয়েছে 413 ppm, 413 ppm। অর্থাৎ 19th সেঞ্চুরির শুরুর থেকে 2020 সাল, মানে এই 120 বছরে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় 48% বৃদ্ধি পেয়েছে। This is mainly due to the burning of fossil fuels and removal of forest. As a result, the global climate
is changed drastically. Global warming refers to the rise in average global temperature, which is linked to significant impacts on humans, wildlife and ecosystems around the world. এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বৃদ্ধি পেলে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংয়ের নিশ্চয়ই একটি সম্পর্ক আছে। সেটা কি সেটা এবার আমরা আলোচনা করব। In our solar system, Earth is the third planet from Sun and only the planet having vast diversity of life. আমরা জানি যে একমাত্র পৃথিবীতেই জীবজগৎ অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব রয়েছে এবং একমাত্র এই পৃথিবীতেই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়। সৌরজগতের অন্যান্য গ্রহগুলি আইদার ভীষণ উষ্ণ অথবা অত্যাধিক শীতল। এর কারণ হিসাবে বলা যায় যে জীবজগতের প্রাণ ধারণের জন্য যে স্টেবল টেম্পারেচার এবং আইডিয়াল এনভায়রনমেন্টের প্রয়োজন তা একমাত্র পৃথিবীতেই উপস্থিত রয়েছে। The ambient temperature which maintains the ideal growth of living system and also responsible for biodiversity in Earth is mainly due to the presence of atmosphere. In fact, পৃথিবীর চারপাশে উপস্থিত এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল পৃথিবীকে একটা স্ক্রিন বা চাদরের মতন আস্তরণে মুড়ে রেখেছে। সূর্য থেকে প্রধানত লাইট আর হিট এনার্জি ভূপৃষ্ঠে এসে পড়ে এবং সেক্ষেত্রে তাকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর অতিক্রম করে আসতে হয়। And this layer of air protects Earth from the harmful radiation from sun. সূর্য থেকে প্রধানত আল্ট্রাভায়োলেট রে বা ইউভি লাইট, ভিজিবল লাইট এবং ইনফ্রারেড বা আইআর লাইট পৃথিবীতে এসে পড়ে। বায়ুমণ্ডলে যে ওজোন লেয়ার বা ওজোন স্তর আছে সেটা থাকার জন্য এই ইউভি লাইটের বেশিরভাগ অংশটাই প্রতিফলিত হয়ে আবার স্পেসে ফিরে যাচ্ছে। যে ভিজিবল লাইট এবং আইআর লাইট বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে ভূপৃষ্ঠে এসে যখন পড়ে তার কিছুটা অংশ শোষিত হয় এবং বাকিটা আবার প্রতিফলিত হয়ে যায়। এখন বায়ুমণ্ডলে উপস্থিত কিছু কিছু গ্যাস আছে যাদের আমরা গ্রিন হাউস গ্যাস বলি। সেই গ্যাসগুলির উপস্থিতির জন্য এই প্রতিফলিত রশ্মিগুলো আবার কিছুটা অংশ ভূপৃষ্ঠে এসে পড়ে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্যাক রেডিয়েশন। অন্যভাবে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলে উপস্থিত ওই গ্রিন হাউস গ্যাসগুলি লাইট এনার্জিকে কিছুটা ট্র্যাপ করে রাখছে এবং এই ট্র্যাপিংয়ের ফলে ওই লাইট এনার্জির কিছুটা অংশ আবার ভূপৃষ্ঠে রি-এমিট হচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলি কি? সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভেপার, নাইট্রাস অক্সাইড আর ক্লোরোফ্লুরোকার্বন। এবং এই ট্র্যাপিং এবং রি-এমিশনের জন্য ভূপৃষ্ঠ ক্রমশ গরম হয়ে যাচ্ছে এবং এই ব্যাপারটাকেই বলা হচ্ছে দিস ফেনোমেনন ইজ কল্ড গ্রিন হাউস এফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয় কেন? তোমরা অনেকেই হয়তো দেখেছো কোনো কোনো জায়গায় বিশেষত শীত প্রধান অঞ্চলের কিছু কিছু উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য তাদের একটা কাচের ঘরের মধ্যে রাখা হয়। সূর্যকিরণ কাচের পৃষ্ঠে বারবার প্রতিফলিত হয়, এর ফলে ঘরের ভেতরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ওই ঘরের মধ্যে ওই গাছগুলি বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশের
সৃষ্টি হয়। ঠিক একইভাবে বায়ুমণ্ডলে এই গ্রিনহাউস গ্যাসগুলোর উপস্থিতির জন্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে ওঠে এবং আর্থ সারফেস বা ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সৃষ্টি হয় তা জীবজগতের প্রাণধারণের জন্য আদর্শ। তাহলে আমরা বলতে পারছি যে দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ এসেনশিয়াল টু কিপ আওয়ার প্ল্যানেট ওয়ার্ম। In the absence of this effect, the temperature of Earth's surface would have been -20 to -40 degrees centigrade. তাহলে গ্রিন হাউস গ্যাসগুলি না থাকলে পৃথিবীতে প্রাণের কোনো রকম অস্তিত্বই থাকতো না। এখন একটু আগে আমরা যেটা বলেছিলাম যে মানব সভ্যতার ক্রমবর্ধমান অগ্রগতির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে এই গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে ন্যাচারাল গ্রিনহাউস এফেক্টে যেটা দেখানো হয়েছে যে তাতে গ্রিনহাউস গ্যাসগুলির যা পরিমাণ ছিল এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশনের ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। ফলে বেশি মাত্রায় গ্রিনহাউস গ্যাস যদি আমাদের অ্যাটমসফিয়ারে উপস্থিত থাকে তাহলে ভূপৃষ্ঠ আরও বেশি গরম হয়ে যাবে। যেমন ওই কাচের যে ঘর তাতে যদি অতিরিক্ত তাপ ঢুকে যায় তাহলে তার ভেতরে উপস্থিত উদ্ভিদগুলো মারা যাবে। একইভাবে এক্সেস অফ গ্রিনহাউস গ্যাসেস in environment cause too much trapping of solar radiation in Earth's surface in the form of heat. Excess of greenhouse effect result global warming, increase in Earth average temperature এবং প্রত্যেক 10 বছরে এই টেম্পারেচারটা প্রায় 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছে। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এবং আমাদের সভ্যতার জন্য অগ্রগতির জন্য কিভাবে প্রকৃতিতে গ্রিনহাউস গ্যাসগুলি বাড়ছে দেখো। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে মেনলি বার্নিং অফ ফসিল ফুয়েলস অ্যান্ড ডিফরেস্টেশনের জন্য। মিথেনের পরিমাণ ইনক্রিজ করছে মেনলি প্রোডাকশন অফ ন্যাচারাল গ্যাস অ্যান্ড ডিকে অফ অর্গ্যানিক ওয়েস্টের জন্য। আর ক্লোরোফ্লুরোকার্বন is used as mainly refrigerants, AC বা cooler. It is also used as aerosol, propellants, solvents and fire retardants. এর ফলে ক্রমশ গ্রিনহাউস গ্যাসগুলো প্রকৃতিতে বেড়ে যাচ্ছে, যার ফল কিন্তু মারাত্মক। It is affect not only to our country but it would affect the entire planet. Oceans are getting warmer, glaciers are melting, rising of sea level, changes in the timing of seasonal events, for example flowering of plants, migratory patterns of birds, etc. দাবানল, খরা, বন্যা, সাইক্লোন সবেরই প্রত্যক্ষ বা পরোক্ষ একটা কারণ হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং। দিস ফ্যাক্টস হ্যাভ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কনসিকুয়েন্স অন পিপলস অ্যান্ড এন্টায়ার ওয়ার্ল্ড লাইফ। Now, knowing the fact that global warming exists and due to the emission of human-made carbon dioxide and other greenhouse gases, many nations of the world have come together to sign an international treaty known as Kyoto Protocol. The major objective of this protocol are the commitment to reduce the greenhouse emission 5% below year 1990 levels. এ তো গেল ইউনাইটেড নেশনস কি করবে তার কথা, কিন্তু আমরা কি করতে পারি এই গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ এনভায়রনমেন্টে কমানোর জন্য? হোয়াট শুড বি ডান বাই আস টু প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিং?
planting more trees, reducing waste generation, reduce the burning of fossil fuels, reducing the use of products which generates greenhouse gas, increasing the energy efficient appliances, using more renewable energy. কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে আমাদের কমন অ্যাওয়ারনেস, আমাদের নিজেদের সচেতনতা। তা না হলে এই যুদ্ধে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না। This ends the today's session. If you have any query regarding this topic, then please mail me at this address, that is modhusri@apccollege.ac.in. Thank you.